আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাই আমাদের নিয়মিত অনুষ্ঠান অর্থনীতির কথায়। অনুষ্ঠান সঞ্চালনায় বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ফুলেল চৌধুরী, এবং আমাদের সাথে আজকে দুজন অতিথি রয়েছেন। চলুন প্রথমে অতিথিদের সাথে পরিচিত হয়ে নিই। আমার হাতের ডান পাশে আছেন জনাব সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো। ধন্যবাদ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমার হাতের বাম পাশে আছেন জনাব মাজেদুল হক, অর্থনীতিবিদ। ধন্যবাদ আপনাকে। আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। দর্শক, আমরা নির্দিষ্ট একটা বিষয়ের উপরে আলোচনাটা করে থাকি। আজকে আমরা বিষয় বেছে নিয়েছি আমাদের বাংলাদেশের যে অর্থনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমাদের রাষ্ট্রের অর্থনৈতিক স্থিতিশীলতা কবে ফিরবে। আলোচনা শুরু করতে চাই আপনার সাথে। ঠিক এই বিষয়ে যদি পয়েন্ট আউট করি, যে মুহূর্তে আমরা যাচ্ছি একটা ব্যাপক অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে, কবে ফিরবে আমাদের স্থিতিশীলতা? দেখুন, অর্থনৈতিক অস্থিতিশীলতা কিন্তু এটা আসলে মূল্যস্ফীতিকে কেন্দ্র করেই বেশি জাগ্রত হয়ে গেছে, এবং এটা 2-3 বছর ধরে এটা শুরু হয়েছে। জি। তাহলে এবং অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার 8ই আগস্ট সেটা দায়িত্ব নিয়েছে, এবং দায়িত্ব নেওয়ার পরে কিন্তু অনুধাবন করছে যে অর্থনৈতিক প্রত্যেকটা সেক্টরের অবস্থাটা আসলে একটা নাজুক পর্যায়ে চলে গেছে, এবং যে আন্দোলনটা হয়েছে, যে গণ অভ্যুত্থানটা হয়েছে, সেই গণ অভ্যুত্থানে কিন্তু মানুষের একটা আশা ছিল। সেই আশাটা ছিল হচ্ছে যে দ্রব্যমূল্যর দামটা যাতে খুব দ্রুত কমে। কিন্তু জনবিমুখ অর্থনৈতিক ব্যবস্থা থেকে জনমুখী অর্থনৈতিক ব্যবস্থার দিকে কি আমরা যেতে পারছি কিনা, সেটা নিয়ে আসলে আমি কিছু কথা বলবো। তার কারণ হচ্ছে যে এখানে আমার কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে কিনা, এখানে আমার বৈষম্য কমছে কিনা, এখানে আমার বিনিয়োগ বাড়ছে কিনা, এখানে আমার মূল্যস্ফীতি কমছে কিনা, এই বিষয়গুলোকে নিয়ে আমি আসলে কথা বলবো। প্রথম যদি আমাকে কথা বলতে হয়, সেটা হচ্ছে যে অর্থনীতিতে এখন যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে মূল্যস্ফীতি তো বাড়ছেই, এবং খাদ্য মূল্যস্ফীতি 12%-13%-এর কাছাকাছি চলে গেছে। বিশ্বব্যাংক বলছে যে খাদ্য মূল্যস্ফীতি এখন লাল তালিকায় বাংলাদেশ, এবং এটার জন্য খাদ্য অনিরাপত্তায় ভুগছে 22% মানুষ বাংলাদেশে। সুতরাং এই মেসেজগুলো কিন্তু আসলে আমাদের জন্য, এই জাতির জন্য কিন্তু একটা অশনি সংকেত আমি বলবো। এবং এই মূল্যস্ফীতি কমানোর জন্য সরকার অনেকগুলো পদক্ষেপ নিচ্ছে। সেই পদক্ষেপগুলো আমরা অনেক দেরিতে নিচ্ছি। যখন না পদক্ষেপ নিচ্ছে বারবারই আমরা দেখছি, সেই পদক্ষেপগুলোর আসলে আলটিমেট রেজাল্ট কি জনগণ পাচ্ছে? না, এটার জনগণ এখনো পায় নাই। এবং যে পদক্ষেপগুলো, যে সুদের হার বাড়ানো হচ্ছে, নীতি সুদ হার বাড়ানো হচ্ছে, শুল্ক হার কমানো হচ্ছে, এগুলোর কি আসলে খুব একটা ইফেক্ট পড়ে? শুল্ক হার ছাড়া শুল্ক হার কমালেও কি দাম কমে? তা তো আমরা দেখি না। এটা কিন্তু প্রমাণিত অলরেডি, এবং পত্রিকা এসেছে যে শুল্ক হার যে পণ্যগুলো কমানো হয়েছে, কমানো সত্ত্বেও কিন্তু এটা দাম কমে নাই। এবং এটা নিয়ে কিন্তু সরকার একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেছে। তাহলে হোয়াট টু ডু সিচুয়েশনে পড়ে গেছে। তাহলে এখন আমাদের করণীয়টা কি? তাহলে করণীয়টাকে বাজার মনিটরিং করব, না আমি চাঁদাবাজি কমাবো নাকি? এবং একটা ঘটনা আমি আপনাকে বলি, চাঁদাবাজি তো বন্ধ করতে হবে। হ্যাঁ, বন্ধ করতে হবে। একটা ঘটনা বলি, 1975 সালের যে একটা 1975 সালের যে ঘটনাটা হয়েছে এদেশে, সেই ঘটনার আগে কিন্তু মূল্যস্ফীতি অনেক বেশি ছিল মূল্যস্ফীতিটা। 75 সালে ঘটনার পরে, ঐতিহাসিক ঘটনার পরে মূল্যস্ফীতিটা কমে গেছিল, এবং সেটা রাতারাতি কমছিল। এই কমার কারণটা কি? কারণটা হচ্ছে যে যারা আসলে এটার সাথে চাঁদাবাজি ছিল, যারা বিভিন্ন সিন্ডিকেট ডেভেলপ করছিল, সেই সিন্ডিকেটগুলো কিন্তু রাতারাতি ভেঙে গেছিল, এবং তারা পালিয়ে গেছিল। এই পালিয়ে যাওয়ার কারণে কিন্তু এই মূল্যস্ফীতিটা কমে গেছিল বাংলাদেশে। এবং বাংলাদেশে এখন যে সমস্যাটা, এই সমস্যাটা 5ই আগস্টের পরে সিন্ডিকেট পালিয়ে যায়নি, সিন্ডিকেট রয়ে গেছে। না, সিন্ডিকেট হয়তো কিছুদিন ঘুমন্ত ছিল, পরে কিন্তু আবার জাগ্রত হয়ে গেছে। আমাদের দেশের সমস্যাটা যেটা হয়েছে, আমাদের তো ন্যাচারাল ক্যালামিটি আছে। এটার জন্য তো আমি যেহেতু প্রোডাকশন করতে পারছি না, যোগানের তুলনায় চাহিদা আমি পূরণ করতে পারছি না, চাহিদা তুলনায় যোগান আমি পূরণ করতে পারছি না। সুতরাং আমার এখানে একটা চাহিদা যোগানের অসামঞ্জস্যতা আছে, আমার বাজার মনিটরিং তো দুর্বল আছে, এবং বাজারে কিছু অলিগুপালি বাজারের যে বৈশিষ্ট্যটা, মুষ্টিমেয় কিছু লোক সেই বাজারটাকে নিয়ন্ত্রণ করতেছে, সেখানে আর কারো এক্সেস দেওয়া হচ্ছে না।
বাজার যে আমি প্রতিযোগিতামূলক বাজার করব বাংলাদেশে, সেই প্রতিযোগিতামূলক বাজারটা বাংলাদেশে আসলে অনুপস্থিত রয়ে গেছে দীর্ঘদিন ধরে। এবং এটা যে বাংলাদেশ কম্পিটিশন কমিশন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনও কিন্তু আসলে ব্যর্থ হচ্ছে এটাকে তদারকি করার জন্য, বা বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কাছে যে আইনগুলো আছে সেই আইনগুলো এনফোর্সমেন্ট করার জন্য তারা ব্যর্থ হচ্ছে। এই সমস্ত কারণে আসলে মূল্যস্ফীতিটা বেড়েই চলছে। এবং শুধু আমাদের দেশে শুধু মুদ্রানীতি দিয়েও মূল্যস্ফীতি, সংকোচনমূলক মুদ্রানীতি এবং অতি সংকোচনমূলক মুদ্রানীতি প্রয়োগ করে হচ্ছে না, এবং রাজস্ব নীতি এবং মুদ্রানীতির সাথে রাজস্ব নীতির মিল থাকতেছে না, অমিল থাকতেছে। ওকে, আমরা এই মিল অমিলে আসছি আপনার সাথে। আমরা একটু যেতে চাই জনাব সোহরাব হাসান আপনার কাছে। প্রথমেই আসলো যেটা, যে অর্থনৈতিক স্থিতিশীলতার জনগণ যেটা মানে অস্থিতিশীলতায় জনগণ যেটা ভুগছে সেটা হচ্ছে মূল্যস্ফীতি অথবা দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রিত বাজার, তিনি যেটা বলছিলেন। এবং আলোচনার মধ্যে চলে আসছিল কিন্তু যে সিন্ডিকেট, আপনার কাছে কি মনে হয় যে সরকার পাল্টালো কিন্তু সিন্ডিকেট আসলে চেঞ্জ হলো না? মানে কি হলো আসলে, কেন আমরা রেহাই পেলাম না? ধন্যবাদ আপনাকে। এবং মাজেদুল ভাইয়ের সাথে আমি যেটা যোগ করার বিষয়, ৭৫-এর ঘটনা, ৭৫-এ যে রাজনৈতিক পট পরিবর্তনের আগে পরের অবস্থা আর ৫ আগস্টের আগে পরের অবস্থা একসঙ্গে মেলানো যাবে না। এই কারণে ৭৫-এ অর্থনীতি সরকার নিয়ন্ত্রিত ছিল অনেক বেশি, এখন কিন্তু বেসরকারি খাতের নিয়ন্ত্রণ অনেক বেশি। সুতরাং সরকার পরিবর্তনে এই বেসরকারি খাতের যে নিয়ন্ত্রণ সেটি খুব একটা হেরফের হয়নি, যার সঙ্গে সিন্ডিকেট জড়িত, যার সঙ্গে আমদানি জড়িত। বেসরকারি খাতগুলো তো সরকারের সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে নিয়ে আচ্ছা আমি আসছি। প্রথমত হচ্ছে একটা রাষ্ট্রের যে অর্থনীতি ঠিক রাখা বা স্থিতিশীল করার পেছনে রাজনৈতিক স্থিতিশীলতা খুব জরুরি। রাজনৈতিক অস্থিরতাই কিন্তু অর্থনীতির অস্থিরতা বাড়িয়ে দেয়। একটি ধারায় চলছিল ৫ আগস্ট পর্যন্ত, এবং আপনারা দেখেছেন যে এখন যাই বলুক আমাদের সব ব্যবসায়ীরাই কিন্তু বিগত সরকারকে সমর্থন দিয়েছিল, এবং তারা মনে করেছিলেন যে বিগত সরকার তাদের ব্যবসা বাণিজ্যের জন্য সহায়ক। মানে এটি হয়তো মুষ্টিমেয় গোষ্ঠী, কিন্তু বাংলাদেশের ব্যবসা বাণিজ্য যারা নিয়ন্ত্রণ করে তারা কিন্তু ওই সরকারকে সমর্থন করেছিল। এবং শুধু সমর্থন না, ওই সরকারের সমস্ত মানে ভালো কাজ এবং মন্দ কাজ দুইটার সাথেই তারা যুক্ত ছিল। সুতরাং এই যে একটা পরিবর্তন ৭৫-এর ধাক্কাটা দিয়েছে রাজনৈতিক যে পক্ষ, অর্থাৎ রাজনৈতিক শক্তিকে, রাজনৈতিক দল বলি বা সরকার বলি, এবারে ধাক্কাটা কিন্তু ব্যবসায়ীদের উপর বেশি পড়েছে। আরেকটি যেটা পরিবর্তনের মধ্যে যেটি হলো আমাদের আন্তর্জাতিক সম্পর্ক, দ্বিপক্ষীয় আন্তর্জাতিক সম্পর্ক। আমরা অনেক বেশি নির্ভরশীল ভারত এবং চীনের উপর। এই দুটি দেশের সঙ্গে বাংলাদেশের এখনো সম্পর্কটা স্বাভাবিক হয়নি, যে কোনো একটা টানাপোড়েন আছে। এমনকি ভারতের মধ্যে ধরে নিলাম যে ভারত সাবেক সরকারকে সমর্থন করেছিল, এজন্য একটা টানাপোড়েন। চীন তো বলেছে এই সরকারের সাথে কাজ করতে আগ্রহী, এবং কিন্তু চীনের কোনো বিনিয়োগ আসেনি, বা তার যে উন্নয়ন প্রকল্পের যে টাকা দেওয়া সেটাও আসেনি। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন অনেক দূরের, কিন্তু তাদের স্বাভাবিক যে ব্যবসা বাণিজ্য সেটি চলছে। আমরা বর্তমানে যে পরিস্থিতি চলছে, বিনিয়োগের কথাটা যেহেতু আপনি বলছেন, আমরা কিন্তু বাংলাদেশ প্রত্যাশা করে বা বাংলাদেশের কিছু প্ল্যান থাকে, রাষ্ট্রীয় প্ল্যান থাকে যে কিছু বিদেশি বিনিয়োগকে দেশে আকৃষ্ট করার জন্য। তো গত কয়েক মাস ধরে তো একেবারেই স্থবিরতা চলেছে। আবার জনমনের মধ্যে একটা অতি উচ্চ প্রত্যাশাও তৈরি হয়েছিল, যেহেতু শান্তিতে নোবেল বিজয়ী এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তার বিরাট ভাবমূর্তি আছে, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকারটি হয়েছে। কিন্তু ভূ রাজনীতি এবং ভূ অর্থনীতিটা এত কঠিন জটিল, এটি কিন্তু কারো ভাবমূর্তির উপর খুব নির্ভর করে না। হ্যাঁ, সেটি কিন্তু এই গত 3 মাসে দেখা গেল। সুতরাং এটি বেশ আমাদের কূটনৈতিক দক্ষতা অনেক বেশি বাড়াতে হবে। দ্বিতীয় হচ্ছে আমাদের যে শক্তি, এক হচ্ছে কৃষি, প্রবাসী আয় এবং তৈরি পোশাক। এই তিনটি হচ্ছে বাংলাদেশের অর্থনীতির প্রধান শক্তি। এর মধ্যে যদি বলেন প্রবাসী আয়, বরং এই সরকারের গত 3 মাসে যে ব্যাপারে আমরা সাফল্য বলি বা উন্নতি বলি সেটা হচ্ছে প্রবাসী আয়। এবং এটার একটা কারণ যে বিদেশে অর্থ পাচার অথবা হুন্ডিটা কমে গেছে।
তো এটা একটি ভালো দিক। এবং এক ধরনের প্রবাসীরা ধরেন রাজনৈতিক অস্থিতিশীলতা, রাজনৈতিক যখন আন্দোলন সংগ্রাম চলছিল বা সরকারের বিরুদ্ধে চলছিল, তখন হয়তো তারা অনেকে টাকা পয়সা পাঠাতে দ্বিধায় দ্বন্দ্ব করেছে। এখন সেটা গতি ফিরে এসেছে, খুব ভালো। তৈরি পোশাক রপ্তানিতেও খুব কমেনি, প্রবৃদ্ধির হারটা হয়তো কমেছে। এক্ষেত্রে রপ্তানিতে তো আমরা দেখছি নানা রকম অস্থিরতা, গার্মেন্টসে না, গার্মেন্টসে যেটা অর্ডার অনেক ক্যান্সেল হয়ে যাচ্ছে। না, বর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে, হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমাদের রপ্তানি কমেনি, কিন্তু মানে যে পরিমাণ বাড়ার কথা সেই পরিমাণ বাড়েনি। আরেকটি হচ্ছে যে ভারতের সাথে আমরা দেখলাম যে আমাদের রপ্তানি কমেছে কিন্তু আমদানি আবার বেড়েছে। আমরা আগের মতোই আমদানি করছি কিন্তু সেখানে বেশি রপ্তানি হয়নি। সুতরাং এক ধরনের এখানে তো আমরা বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হয়েছি। আর যেটি সামষ্টিক অর্থনীতির ব্যবস্থাপনায় দুর্বলতা হচ্ছে একটা ধারায় চলছিল, সেটি ধরেন ঘোষ দুর্নীতির অর্থনীতিরও কিন্তু একটি গতি আছে, এটা সমর্থনযোগ্য না, সেটাও গতি আছে। আর ঢাকা শহরে যে এখন যানজট এবং নিরসন হচ্ছে না, এজন্য অনেকেই বলেন যে পুলিশ ঘুষ পাচ্ছে না বলে যানজটের ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না। এটি সমর্থনযোগ্য না, কিন্তু মানুষ কিন্তু চায় যে যে কোনোভাবে তার আয়ের পথটি যাতে খুলে যায়। এক ধরনের অনিশ্চয়তা, সামনে কি হবে, এমনকি এই সরকার দায়িত্ব নেওয়ার মুহূর্তে মানুষের মধ্যে যে প্রত্যাশা ছিল, যে সাধারণ মানুষের প্রত্যাশা কি, এই আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে ঠিক, রাজনৈতিক দলগুলো সঙ্গে ছিল তাও ঠিক, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল সাধারণ মানুষের অংশগ্রহণ। এবং এককভাবে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে কিন্তু এই খেটে খাওয়া মানুষ, এখনো সেই সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ, বেদনা, কষ্ট, যন্ত্রণা। আপনি এর মধ্যে সরকার আবার এক ধরনের কি বলবো এটাকে তুগলকি কাণ্ড বা একটা সমস্যার সমাধান করতে যে আরেকটি সমস্যা বাড়িয়ে দেওয়া, সেটি হচ্ছে আপনার যানজট কমাতে যে এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করে দিলেন। আর ব্যাটারি চালিত রিক্সা কেউ বলে 10 লাখ, কেউ বলে 6 লাখ, কেউ বলে 12 লাখ। তাই 10 লাখও যদি হয়, 10 লাখ পরিবারের উপর নির্ভরশীল, একটা বিকল্প ব্যবস্থা করতে হবে। এখন দুর্ভাগ্য হচ্ছে আমাদের আমি আপনার সাথে একটা বিষয় যোগ করতে চাই, এটা হচ্ছে যে 5ই আগস্টের আগে পর্যন্ত আমরা দেখেছি ঢাকা শহরের বড় সড়কগুলোতে বা মেইন রোড যেগুলো, সেখানে কিন্তু ব্যাটারি রিক্সা চলতো না, অলিতে গলিতে পাড়া মহল্লায় চলতো। এবং যখন 5ই আগস্টের পরে যখন সবকিছু নিয়ন্ত্রণহীন হয়ে পড়লো, ব্যাটারি রিক্সাগুলো এসে শহরে ভরে গেল। এবং লক্ষণীয় বিষয় আরো একটা জিনিস, আমি ব্যক্তিগতভাবে কিছু রিক্সাওয়ালার সাথে কথা বলেছি, সেখান থেকে দেখেছি যে তারা আগে ঢাকা শহরে ছিল না, ঢাকার বাইরে ছিল। এখন যেহেতু ঢাকায় রিক্সা চলছে, এই ব্যাটারি রিক্সা চলছে, সে আগে ঢাকার বাইরে চালাতো, ঢাকায় ভাড়া বেশি, এই জন্য সে ঢাকায় চলে আসে। না, সেটা হতেই পারে। এভাবে করে কিন্তু ব্যাটারি রিক্সার সংখ্যা আপনি নিজেও দেখেছেন যে এত অনেক বেড়েছে, কিন্তু সরকারের অর্থনীতি ব্যবস্থাপনায় ঢাকার উপর কেন্দ্রীয় ছিল না, ওনারা ঢাকার বাইরে কেন্দ্রীয় ছিল। হয়তোবা অর্থনীতির ব্যবস্থাপনায় তার একটা সামগ্রিক পরিকল্পনা থাকতে হবে, যে এই যে ঢাকা শহরে কেন মানুষ কাজ পায় না, মানে ঢাকার বাইরে কাজ পায় না। আমাদের অর্থনীতি, রাজনীতি সমস্ত কিছু ঢাকামুখী। সুতরাং ঢাকার যে এই জনস্রোত, এটা শুধু যানজট না, মানুষের যে একটা ন্যূনতম পরিবেশ যে দরকার বসবাসের জন্য, সেটি আছে। আপনি শব্দ দূষণ, বায়ু দূষণ, আপনি পরিষেবাগুলো ঠিকমতো পাওয়া যাচ্ছে। আজকে যে ডেঙ্গুর যে প্রকোপ, এটিও কিন্তু পরিকল্পনার অভাব বা যথাসময়ে হস্তক্ষেপের অভাব। সেক্ষেত্রে বলবো যে যদি এই সরকার কিছুটা করে থাকে, সেটা ব্যাংকিং ক্ষেত্রে যে বড় ধরনের দুর্নীতি হচ্ছিল, লোপাট হচ্ছিল, সেটা বন্ধ করেছে। এখন বন্ধ করার পর নতুন করে যে শুরু করবে, সেটা এখন শুরু হয়নি। অর্থাৎ এই যে ব্যাংকগুলো যে বন্ধ করেছেন, খুবই ভালো উদ্যোগ হয়েছে। এবং এটা দুর্নীতিটা বন্ধ করেছেন এবং মানুষের যে একটা ক্রাইসিস তৈরি হয়ে গেছে, মানুষ ব্যাংকে গিয়ে ঠিক মতো টাকা তুলতে পারছে না, সেটারও একটা বিকল্প ব্যবস্থা নিশ্চয়ই থাকা উচিত। সেটা থাকা উচিত, কিন্তু তার চেয়ে হচ্ছে বিনিয়োগ যদি না বাড়ে, তাহলে আজকের সংকটটা 6 মাস পরে আরো বাড়বে, 1 বছর পরে আরো বাড়বে। আর আজকে যদি ব্যাংকে যদি বিনিয়োগের জন্য টাকা থাকে, তাহলে আজকে এই সংকটটা থাকবে সাময়িক, এবং দীর্ঘমেয়াদে আমরা সেই সুফলটা পাবো। কাজ থাকলে
এই যে অটোরিকশা চালকের জন্য তাদের ঢাকামুখী হতে হবে না, অনেকগুলো বিষয়। এবং বাংলাদেশের সবচেয়ে বেশি সমস্যা তো কর্মসংস্থান। আসতেছি, আমরা কর্মসংস্থান নিয়ে আবার আপনার সাথে আসতেছি। অনেকগুলো ইস্যু উনি নিয়ে আসছেন, যদি কিছু যোগ করেন। হ্যাঁ, আমি সরব বাসার কিছু বিষয় যোগ করব। সেটা হচ্ছে যে অর্থনৈতিক স্থিতিশীলতা আসার জন্য বাংলাদেশের কনটেক্সটে সামষ্টিক অর্থনীতির পার্সপেক্টিভে যদি আমি বলি, সেটা হচ্ছে যে আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটাকে বলস্টারিং রাখতে হবে, বাড়াতে হবে, আমার জন্য ডলার সংকটের ভিতরে আমি না পড়ি। কারণ একটা দেশের অর্থনৈতিক শক্তি কতটুকুন, তার মানদণ্ড কতটুকুন শক্তিশালী, সেটা কিন্তু আমি রিজার্ভ দিয়েই আসলে আমাদের রিজার্ভ নির্ভর করে কিসের উপরে, এবং রিজার্ভ যেটা নির্ভর করে সেটা হচ্ছে যে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দ্বারা। এবং রেমিটেন্স কিন্তু দায়বিহীন একটা ডলার বলবো, কারণ রেমিটেন্স পাঠালে এর বিপরীতে কোনো কিছু পরিশোধ করতে হয় না। কিন্তু আপনি যদি এক্সপোর্ট আর্নিং করেন, তাহলে এটার সাথে যখন আপনি এক্সপোর্ট পণ্য তৈরি করবেন, তাহলে কিছু মেশিনারিজ আপনি আমদানি করবেন, কিছু কাঁচামাল আমদানি করবেন, কিছু ডলার ব্যয় হচ্ছে না? ব্যয় হচ্ছে। তো একমাত্র প্রবাসীদের উপরেই কিন্তু আসলে আমাদেরকে নির্ভর করতে হয় ডলারের যোগানটা এবং ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের বলস্টারিংটা। কিন্তু এখানে আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে যে প্রবাসী বাজার, সেটা প্রবাসী বাজার নিয়ে আমরা কতটুকু ভেবেছি, আমরা প্রবাসী বাজার কি এক্সপানশন সম্প্রসারণ করতে পারছি? আমার কাছে মনে হচ্ছে যে প্রবাসী বাজার সম্প্রসারণ করতে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে। কারণ সরব ভাই একটা কথা বলছিল যে কূটনৈতিক দক্ষতা একটা অনেক বড় একটা বিষয়। অনেক প্রবাসী বাজার বন্ধ হয়ে গেছে। লিবিয়ার বাজারকে আমরা খুলতে পারছি, ইরাকের বাজারকে আমরা খুলতে পারছি। মালয়েশিয়া 2009 সালে বাজার বন্ধ হয়েছে, 2016 সালে একবার বাজার বন্ধ হয়েছে, 2018 সালে একবার বাজার বন্ধ হয়েছে। এবং 2018 সালে বাজার কেন বন্ধ হয়েছে? প্রধানমন্ত্রী মাহাতির হচ্ছে টাকা পাচার এবং দুর্নীতির কারণেই এই বাজারটা বন্ধ রাখছে। এবং 2024 সালে যত লোক বাইরে গেছে বাংলাদেশ থেকে, তার 42% গেছে সৌদি আরব আর 22% গেছে মালয়েশিয়া। সুতরাং মালয়েশিয়ার বাজার, সৌদি আরবের বাজার, মালয়েশিয়ার বাজারও আমাদের কাছে ইম্পর্টেন্ট। কিন্তু এবং মালয়েশিয়ার বাজারের সাথে কি হয়েছে, সিন্ডিকেট ডেভেলপ করছে। এই সিন্ডিকেটে কারা ছিল? সংসদ সদস্যরাই ছিল। সরকার দলের সংসদ সদস্যরাই সিন্ডিকেটের সাথে অ্যাটাচমেন্ট ছিল। অ্যাটাচমেন্ট থেকে কি হয়েছে? অভিবাসন খরচ বেড়ে গেছে। তাহলে আমার বাজার, আমার সংকুচিত যে বাজারগুলো আমার সংকুচিত হয়ে যাচ্ছে, ইটালিতে সমস্যা হচ্ছে, আমার সৌদি আরবে কিন্তু অনেকদিন ধরে মানে অনানুষ্ঠানিকভাবে কিন্তু বন্ধ রাখছে। এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে অনেকগুলো ঘটনা সেখানে ঘটছে, অনানুষ্ঠানিকভাবে বন্ধ রাখছে। আচ্ছা, মালদ্বীপের বাজার, আনডকুমেন্টেড যে প্রবাসীগুলো আছে তাদের যে সেটেলমেন্টের বিষয়ে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কি পদক্ষেপগুলো নিয়েছে? কোনো দৃশ্যমান পদক্ষেপগুলোকে নিচে আনডকুমেন্টেড যে লেবারগুলো আছে, অবৈধ কাগজধারী যে শ্রমিকগুলো আছে, তাদের সাথে গভর্নমেন্ট টু গভর্নমেন্টের তো আমাদেরকে একটা সমাধান করতে হবে। সেটা আমরা কি করতে পারছি? আমরা কয়টা বাজার সম্প্রসারিত করতে পারছি? বাজার তো কমছে 5-7, মানে এখানে মানে 10-12 বছরে 5টা বাজার কমছে আমাদের শ্রমবাজার। আচ্ছা, গেল শ্রমবাজার গবেষণা সেল তো গঠন করা হয়েছে 2018 সালে মিনিস্ট্রিতে। সেই শ্রমবাজার গবেষণা সেলটা 2018 সালে ইনঅ্যাক্টিভ আছে। এটা কেন আমরা অ্যাক্টিভেট করতে পারছি না? একটা গবেষণা সেল করা হয়েছে দীর্ঘদিন পরে, এবং শ্রমিকদের, প্রবাসীদের জন্য মাত্র একটা ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক। তাও খুব বেশি কাজে লাগে। প্রবাসী কল্যাণ ব্যাংকের কয়টা ব্রাঞ্চ আছে? 60-62টা ব্রাঞ্চ, এখন তো আরো 70টা কাছে। প্রবাসীদের কল্যাণে প্রবাসী কল্যাণ খুব বেশি কি কাজে লাগে না? সেটা তো আমি দৃশ্যমান দেখিনি। এবং সেই কাজে লাগলেও প্রবাসী তো যাচ্ছে বাংলাদেশের মানে নুক অ্যান্ড কর্নার থেকে যাচ্ছে, তাই না? তাহলে আমার যে ব্রাঞ্চগুলো করছে, ব্রাঞ্চগুলো তো আমার শহরের দিকে, তাহলে সেই সুবিধাগুলো পাচ্ছে। পরে কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সরকারি যে ব্যাংকগুলো আছে, এটা আমি অনেক লেখার ভিতরে লিখেছি, যে সোনালী ব্যাংক, যেখানে সোনালী ব্যাংক আছে, যেখানে জনতা ব্যাংক আছে, স্টেট ব্যাংক ব্যাংকগুলো সার্ভিস প্রোভাইড করবে, প্রবাসী কল্যাণ ব্যাংক কেন করবে একা? এটা কিন্তু অনেক লেখার ভিতরে আমি লিখেছি, অনেক কলামে। তাহলে প্রবাসী বাজার নিয়ে কিন্তু আমাদের একটা আছে, আমরা প্রবাসী হ্যাঁ আয় পাচ্ছি, কিন্তু এটা আমার সাস্টেন কিনা। আর দক্ষ শ্রমিকের কথা বলতে চাচ্ছেন, আমি শিল্প বিপ্লবকে কেন্দ্র করে, 74 শিল্প বিপ্লবকে কেন্দ্র করে আমি কি ইনিশিয়েটিভ নিয়েছি, কি পদক্ষেপ নিয়েছি আমার শিক্ষা সংস্কারের জন্য, আমি দক্ষ শ্রমিক তৈরি করার জন্য। বাংলাদেশে তো কারিগরি শিক্ষার হার 14%, মালয়েশিয়াতে এটা 46%, চায়নাতে এটা 55%-এর উপরে, ফিলিপাইনে এটা 60%-এর কাছাকাছি, অস্ট্রেলিয়াতে 65%। কিন্তু
কারিগরি শিক্ষার হার বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কারিগরি শিক্ষাটা। আপনি যখন কোন একটা রেকগনাইজ ভালো ইউনিভার্সিটি থেকে পড়বেন, পাশ করে বেরোবেন, তখন ওইটাকে মর্যাদা সম্পন্ন মনে হবে। এছাড়া আর যত কারিগরি শিক্ষা আছে ওগুলো তো সামাজিক ভাবেই খুব একটা মর্যাদাশীল এখনো আমাদের দেশে এস্টাবলিশ হয় না। কিন্তু আমার দক্ষ শ্রমিক পাঠানোর জন্য তো কারিগরি শিক্ষার বিকল্প নেই। এবং আপনি শুনে অবাক হবেন যে চতুর্থ শিল্প বিপ্লবকে কেন্দ্র করে এবং সারা পৃথিবীতে যখন দক্ষ শ্রমিকের চাহিদা বেড়ে যাচ্ছিল, তখন ফিলিপাইন কি করছে, শ্রীলঙ্কা কি করছে, ভারত কি করছে, তারা কিন্তু শিক্ষা সংস্কার করছে। শিক্ষা সংস্কার করে তারা কিন্তু দক্ষ শ্রমিকের দিকে চলে গেছে। আজকে তো এই জন্য তাদের রেমিটেন্স ইনফ্লো খুবই ভালো। কিন্তু বাংলাদেশ কি সেটা পেরেছে? না। তাহলে এখানগুলো অনেকগুলো সমস্যা কিন্তু আসলে জর্জরিত। এই বাজারগুলোতে সাস্টেন সেটা আমরা বলতে পারবো না। তার কারণ হচ্ছে যে বাংলাদেশের যে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে সে বাজারগুলো সংকুচিত হয়ে যাচ্ছে। কূটনৈতিক দক্ষতার একটা প্রশ্ন জাগছে। এবং সেখানে যে আনডকুমেন্টেড আমরা রোহিঙ্গা অনেক বাংলাদেশি পাসপোর্ট ইউজ করে মধ্যপ্রাচ্যে আছে না, আছে, সেখানে অনেক কথা হয়েছে, মালয়েশিয়ার সাথে অনেক কথা হয়েছে। সেটা আমরা সমাধান কি করতে পেরেছি? আর রপ্তানির সরাসরি সাথে আরও অ্যাড করবো, রপ্তানি বাজারে যেটা, সেটা হ্যাঁ ঠিক আছে, রপ্তানি থেকেও আমরা আমাদের রপ্তানি বাড়লে খুব ভালো আমরা করবো, সাস্টেন করতে পারবো। কিন্তু পোশাক খাতে আমাদের ইনকাম কত? 85% আমার রপ্তানি আয়ের। তাহলে পোশাকের বাজার কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্র আর ইউরোপিয়ান ইউনিয়ন। তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন তো আমার জিএসপি সুবিধা, এলডিসি গ্রাজুয়েশনের পরে জিএসপি সুবিধা এটা হয়তো উঠে যাবে। উঠে গেলে আমার 15%, 14%, 16%, 17% শুল্ক দিয়ে আমাকে সেখানে পণ্য আমাকে পাঠাতে হবে। আচ্ছা, তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আমরা যে সুবিধাটা নিতে চাচ্ছি, জিএসপি সুবিধা, জিএসপি প্লাস, এখন তো ইবিএ ফ্যাসিলিটিস নিচ্ছে, এভরিথিং বাট আর্মস ফ্যাসিলিটিস নিচ্ছে, তখন আমরা জিএসপি প্লাস পাবো হয়তো। জিএসপি প্লাস ফ্যাসিলিটি নেওয়ার জন্য বাংলাদেশ কি প্রস্তুতি কতটুকুন আগাইছে? লেবার সিচুয়েশনে বাংলাদেশ কতটুকুন আগাইছে? লেবার ইম্প্রুভমেন্টে, লেবার রাইটসে কতটুকুন আগাইছে? আচ্ছা, আরেকটা কথা বলি, মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এসেছে, ওবামা প্রশাসন কি করছিল 2013 সালে? ওবামা প্রশাসন 2013 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের জিএসপি সুবিধা দিছিল, মার্কিন যুক্তরাষ্ট্র দিছিল। বাংলাদেশে মোট পণ্যের 1% জিএসপি সুবিধা মার্কিন যুক্তরাষ্ট্র দিছিল। 2013 সালে রানা প্লাজা যখন দুর্ঘটনা হলো, তাজরিন ফ্যাশনে যখন আগুন ধরলো, তখন ইউএসএ কিন্তু জিএসপি সুবিধা বন্ধ করে দিল। পরে নভেম্বর ডিসেম্বরের দিকে তারা টিকফা চুক্তি করলো বাংলাদেশের সাথে, বিনিয়োগ বাণিজ্য সহায়তা চুক্তি করলো। আচ্ছা, ভালো কথা করলো। টিকফা চুক্তিটা আমরা আসলে কতটুকু ফলপ্রসূ হয়েছি সেটা আমার এখন দেখার বিষয়। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ওই জিএসপিটা আমরা পুনরুদ্ধার করতে পারবো কিনা, এবং করতে গেলে আমাদের লেবার সিচুয়েশনে আমরা কোন সিচুয়েশনে আছি। এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটা প্রতিনিধি দল আসছে, 11 দফা দিচ্ছে লেবার সিচুয়েশন ইম্প্রুভমেন্ট করার জন্য, 11 দফা কিন্তু তারা দিচ্ছে। আমরা কিন্তু এখনো পর্যন্ত লেবার সিচুয়েশন ইম্প্রুভমেন্টে যেতে পারিনি, এবং আমরা বহুল আলোচিত এই সিচুয়েশনকে। এটা নিয়ে যদি আমরা বহুল আলোচিত থাকি, তাহলে কিন্তু আমার যে রপ্তানি বাজার, সেই রপ্তানি বাজারটাও কিন্তু সংকুচিত হতে সময় লাগবে না। ধন্যবাদ। যদি কিছু যোগ করেন। না, যে খুবই আমাদের দীর্ঘমেয়াদে অর্থনীতিকে চাঙ্গা রাখতে, গতিশীল করতে এই বিষয়গুলোর উপর সরকারের নজর দিতে হবে। কিন্তু এই মুহূর্তে এই কথাগুলো কিন্তু গত 20 বছর যাবত হচ্ছে, 15 বছর হচ্ছে, কিছু কিন্তু একেবারে দৃশ্যমান কোন একটা উন্নতি একটা সেক্টরও ঠিকঠাক ভাবে হচ্ছে না কেন? আসলে হচ্ছে যে উন্নয়নটা হচ্ছে সমন্বিত উদ্যোগ। যেমন মানুষের এক চোখ যদি আপনি ঠিক থাকে, আর এক চোখ যদি ঠিক না থাকে, অন্ধ হয়ে যায়, তখন আপনি পুরোটা দেখবেন না। সুতরাং আমাদের অর্থনীতি কোনো দিকে ঝুঁকে পড়ে, বা কোনো দিকে বেশি নজর দেওয়া হয়, অন্যদিকে দেওয়া হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে, এবং এই মুহূর্তে 17 কোটি মানুষকে খাইয়ে বাঁচানো, তার প্রত্যেকের তার যে চাহিদাটা পূরণ করা। এই যে মূল্যস্ফীতি কিভাবে মানে সাধারণ মানুষ, সীমিত আয়ের মানুষ কিভাবে এটি মোকাবেলা করে, হয় কম খান, অথবা মানে কম দামের খাবার খান, অথবা তার সম্পত্তি বিক্রি করে, আসবাবপত্র বিক্রি করে সেই খাবারটা মেটান, অথবা ঋণ করে, ঋণ করে। এবং কোনো ক্ষেত্রে অন্য যে চাহিদা, যেমন তার ঘর তৈরি করতে হবে, ঘরটা এখন তৈরি করলেন না, তার অন্য একটি ছেলের বিয়ে দিতে হবে, মেয়ের বিয়ে দিতে হবে, সেটিও হয়তো ব্যয়টা কমালেন। এরকম মানুষ কিন্তু তার মানে খুব তার নিজের মধ্যে দিয়ে আছে, না মানুষ খুব সংগ্রামের মধ্য দিয়ে আছে। আবার
তার একটা পথ তৈরি করতে চান, সরকারের সেখানে সহায়তা দরকার। সরকার যেমন 1 কোটি, বিগত সরকার 1 কোটি কার্ড দিয়েছিলেন, তার মধ্যে অনেক অনিয়ম হয়েছে, কিন্তু সেই 1 কোটি মানুষ, 1 কোটি পরিবারের কাছে ন্যূনতম যে চাল, ডাল, ভোজ্য তেল, এটি পৌঁছানোর কোনো মেকানিজম আমরা তৈরি করতে পারি। এটি করা হতো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সদস্যদের, চেয়ারম্যান এবং সদস্যদের সহায়তায়, এবং শহরে আপনার সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর। সিটি কর্পোরেশন বাতিল, ইউনিয়ন পরিষদের 1/4 চেয়ারম্যান পলাতক, মানে মামলার ভয়ে। তাহলে এই কাজটি করবে কি করে? সরকারি কর্মকর্তাদের, ইউনিয়ন পর্যায়ে সরকারি, উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের দিয়ে এটি করা সম্ভব নয়। এমনকি প্রথম আলোতে খবর এসেছে যে এই চেয়ারম্যান উপস্থিত না থাকায় ভাতা, একজন দুস্থ নারী, বিধবা নারী যে 550 টাকা ভাতা পান, এটা আমাদের কাছে কিছু না, কিন্তু তার জন্য কিন্তু এটি হয়তো তার 1 সপ্তাহ বা 2 সপ্তাহের খাবারের সংস্থান করে। সেই ভাতাটা বন্ধ ছিল। আমি জানি না যে এটা 15 দিন আগে এখন চালু হয়েছে কিনা। মানে এই মুহূর্তে হলো দৈনন্দিন জীবন, বেকারত্ব, এই যে আসতেছি বেকারত্ব নিয়ে আমরা কথা বলবো। সর্বশেষ সোহরাব হাসান যেটা বলছিলেন, বেকারত্ব দিন দিন মানে কিছুতেই কমছে না, কেন কমে না আসলে? আচ্ছা, খুব ভালো একটা প্রশ্ন করেছেন আমাকে, সমসাময়িক, এটা ইম্পর্টেন্ট। দেখুন যে ব্যাংকগুলোর কি অবস্থা, ভালো না, এবং বিগত সরকারের আমলে সব থেকে ক্ষত সৃষ্টি হয়েছে ব্যাংকিং খাতে। এবং গভর্নর সাহেব নিজে বলেছেন যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি হয়েছে। হ্যাঁ, এবং এটা প্ল্যান্ড ওয়েতে হয়েছে, পরিকল্পনা মাফিক, ঠান্ডা মাথায় হয়েছে। আচ্ছা, এখন এই আমার যে বিনিয়োগটা, প্রাইভেট সেক্টরের যে বিনিয়োগটা, প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ 9% ঘোরাঘুরি করছে, 10%-এর কাছাকাছি ঘোরাঘুরি, অনেকদিন যাবতীয় ঘোরাঘুরি করছে। আচ্ছা, এখন সুদের হার বাড়িয়ে দিয়েছেন, আপনার পলিসি রেট বাড়িয়েছেন, সুদের হার বেড়ে গেছে 15 থেকে 16%। অন্যান্য ফি নেয় কিনা, সিক্রেট কোনো ফি আছে কিনা এটা জানি না, কিন্তু 15-16% চলে গেছে। তাহলে অনেকগুলো ব্যাংক তারল্য সংকটে চলছে। তাহলে তো আমার সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারদের তো টাকাই দিতে পারছে না, তাহলে বিনিয়োগ সে কিভাবে করবে? তাহলে বিনিয়োগ স্থবিরতা নেমে আসছে। আচ্ছা, বিনিয়োগ স্থবিরতা নেমে আসছে, কর্মসংস্থান তো এটা, কর্মসংস্থান কিভাবে সৃষ্টি হবে? আচ্ছা, অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে অনেক দিকে আমরা হোঁচট খাচ্ছি। এই হোঁচট খাওয়ার কারণে আমার অনেক ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু এখন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। কারণ বিগত সরকারের আমলে যারা ব্যবসা করেছিল বা ব্যবসা রান করছিল, তারা তো হয়তো আজকে দোকান খুলতেছে না, ব্যবসা প্রতিষ্ঠান খুলতেছে না, বা কারখানা রেখে চলে গেছে হয়েছে আত্মীয়স্বজনের কাছে। তারা ব্যাংকের টাকাও পরিশোধ করতে পারছে না, তাহলে খেলাপিরনে বেড়ে যাচ্ছে, এবং সাথে করে কি হচ্ছে, তারা আর পুনঃবিনিয়োগ নিচ্ছে না। তাহলে সেই তাহলে আমার এমপ্লয়মেন্ট ক্রিয়েশন, কর্মসংস্থান সৃষ্টিটা কিভাবে হবে? এটা খুব সিম্পলভাবে কিন্তু আমি বলছি। আরেকটা বিষয় হলো যে বাংলাদেশে আপনার বিবিএস বলছে যে একটা মানুষ 1 সপ্তাহের ভিতরে যদি 1 ঘন্টা কাজ করে মজুরি পায়, তাহলে তাকে বলা যাবে যে সে কর্মসংস্থানের আওতায় আনা যাবে। আপনি বলেন তো, যে 1 ঘন্টা একটা মানুষ কাজ করে যে মজুরিটা পায়, এটা কি তার পেট চলে? তাহলে এটাই হচ্ছে আমাদের, এই ডেফিনেশনে কিন্তু আমরা এখনো আছি, এবং এই ডেফিনেশন দিয়ে যেটা হয়েছে সেটা হয়তো 26 লাখ আমাকে দেখাচ্ছে যে আমার বেকার মানুষের সংখ্যা। আচ্ছা, একটা গেল। দ্বিতীয় নম্বর যদি আমি বলি, বাংলাদেশে 21, 22, 24 লাখ, 23 লাখ কর্মসংস্থান প্রতি বছরে ঢুকতেছে, এর ভিতরে হয়তো 10 লাখ বাইরে চলে যাচ্ছে, বাকিটা আমার দেশে। আচ্ছা, আমার দেশে যে কর্মসংস্থানটা হচ্ছে সেটা তো অনানুষ্ঠানিক খাতে হচ্ছে, আবার অনানুষ্ঠানিক খাতে হচ্ছে। বাইরেও যারা চলে যাচ্ছে তারাও অদক্ষ শ্রমিক হিসেবে চলে যাচ্ছে। তাহলে আমাদের কর্মসংস্থানের যে পটেনশিয়ালিটিটা, কর্মসংস্থান যে কোয়ালিটি কর্মসংস্থান তো হচ্ছেই না, এবং এটার কারণে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। এবং যখন একটা অর্থনীতিতে, যখন বেকারত্বের সাথে যখন মূল্যস্ফীতি যখন বাড়তে থাকে, তখন ওই অর্থনীতিতে কিন্তু স্থবিরতার দিকে চলে যায়। আমরা অর্থনৈতিক জোন করছি, 100টা ইকোনমিক জোন করছি, 97টা হয়তো এখন আছে, আর 3টা আমার এখনো হয়নি। আচ্ছা, যা হোক,
আমরা অর্থনৈতিক জোন কেন করছিলাম? যে আমরা বলছিলাম যে বিদেশি বিনিয়োগ আসবে। বিদেশি বিনিয়োগ আসবে, 10 মিলিয়ন মানুষের কর্মসংস্থান হবে। আমরা কি সেই লক্ষ্যের দিকে যেতে পেরেছি? আমার বিদেশি বিনিয়োগও আসতেছে না, কারণ গত ফিসকালে 23-24 ফিসকালে আমার বিদেশি বিনিয়োগ কমেছে 9% কাছাকাছি, এবং যে বিদেশি বিনিয়োগগুলো আছে সেটার পুনঃবিনিয়োগ, এগুলো অধিকাংশ তার অর্ধেকই। আচ্ছা, তাহলে কর্মসংস্থান আমার সেই জোনগুলোই তো আমি এক্সপান্ড করতে পারছি না। আমার ব্যবসায়িক পরিবেশ যেটা বাংলাদেশে যে সূচকে 23-24 ফিসকালে কিন্তু আরো একটা বিষয় ছিল, আপনার মনে আছে নিশ্চয়ই, যে আমাদের বিদেশি বিনিয়োগের যে প্রফিটের টাকাটা ওনারা কিন্তু ঠিকঠাক ভাবে নিতে পারছিলেন না। হ্যাঁ, ডলার সংকটের কারণে নিতে পারছিলেন না, বাইরে নিতে পারছিলেন না, এবং গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছিল আপনারা আবার পুনঃবিনিয়োগ করেন, এবং অনেকে পুনঃবিনিয়োগ করেছে। আমাদের অধিকাংশই পুনঃবিনিয়োগ করে, অর্ধেকই আমি বলছি তো আপনাকে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যদি বলি, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আবার আসলো, আবার এটা নিয়ে আমি মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর 27 বিলিয়ন কোটি টাকা সে বিনিয়োগ করছে কিন্তু, এবং তার বিনিয়োগের পরিমাণ এখন 400 বিলিয়ন কোটি টাকার কাছাকাছি মার্কিন যদি বলি। এবং এখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এসেছে, এখন তার একটা সিদ্ধান্ত সে কি নিবে। ডেমোক্রেট এবং রিপাবলিকের সাথে বাংলাদেশের পলিটিক্যালের মানে রাজনৈতিক দলের হয়তো একটা থাকতে পারে, হয়তো পজিটিভ থাকবে, হয়তো কিছুটা নেগেটিভে চলে যাবে, এরকম হতে পারে। এবং আরেকটা বিষয় যদি আমি বলি, গুরুত্বপূর্ণ, আমাকে একটু সময় দিবেন, সেটা হচ্ছে যে মুডিস রেটিং, ফিস রেটিং এবং S&P গ্লোবাল বাংলাদেশকে ঋণমান কি অবনমন করছে না? করছে তো। মুডিস রিসেন্টলি বাংলাদেশের ঋণমানকে তো অবনমন করেছে, এবং অর্থনৈতিক স্থিতিশীলতা যেটা পূর্বাভাস ছিল সেটাকে নেগেটিভে নিয়ে গেছে, কনসিডারিং কারেন্ট সিচুয়েশন, যে বাংলাদেশ তার অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে পারবে না, ঠিক নেগেটিভ, কারণ জিডিপি গ্রোথ সে কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই কনটেক্সটে আপনার বিদেশি বিনিয়োগরা কিভাবে আসবে? কারণ বিদেশি বিনিয়োগদের কাছে কিন্তু এই সূচকটা খুব গুরুত্বপূর্ণ একটা সূচক, যে মুডিস, ফিস এবং S&P গ্লোবাল, এদেরকে বিগ মানে 3 টাইগার বলা হয়, এবং US বেসড, এদের অ্যাসেসমেন্ট দেখে কিন্তু বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে। এবং আমার দেশে বিনিয়োগ করতে 120 ধরনের নথিপত্র, কাগজপত্র লাগে, ভিয়েতনামে 22 ধরনের লাগে, কম্বোডিয়াতে 20 ধরনের কাগজ লাগে, আমার দেশে তো 120 ধরনের। কেন করবে? এত ঝামেলা রাখছে কেন রাখছে? এত ঝামেলা তাহলে কেন বিনিয়োগ? আমি সরবরাহকে ছেড়ে দিলাম বাকিটা। না, এটা তো হচ্ছে আমাদের সেই আমলাতান্ত্রিক, যে আমলারা মানে কোনোদিনও কাটবে না, মানে এই আমলাতান্ত্রিক জটিলতা থেকে বাংলাদেশ আসলে বেরোতে পারবে না কখনো। পারবে রাজনৈতিক নেতৃত্ব যদি চান, অথবা রাজনৈতিক নেতৃত্বকে যদি এই জনগণ বাধ্য করতে পারে। এখন যে সরকার আছে, আমাদের এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে, এখন যে সংস্কার আছে, ওনাদের পক্ষে কি সম্ভব এই আমলাতান্ত্রিক জটিলতা কিছুটা কমিয়ে আনা? কিছুটা কমিয়ে আসবে হয়তো। এই জায়গাগুলো কিছু সহজতন্ত্র, এত বড় ধাক্কার পরে, বা এত বড় এই চুরি লুটপাট যখন ধরা পড়ছে, এবং তাদের যদি বিচারের সম্মুখীন করা যায়, সামনে যারা আছেন তারা একটু সমঝে চলবেন, একটু সতর্ক হবেন। কারণ এটা স্বাভাবিক যে যখন দেখছে যে আরেকজন দুর্নীতি করে জেলে গেছেন, তখন তিনি চাইবেন না যে তিনি জেলে যান। একটা হচ্ছে যে ব্যবসায়ীদের সঙ্গে সরকারের একটা সম্পর্কটা, আগের সম্পর্ক ছিল একটা আতাতমূলক, যে কে কাকে কত বেশি দিতে পারে, কে নিতে পারে। একটা সুস্থ সম্পর্ক থাকা উচিত। সরকার কোনো ক্ষেত্রে ব্যবসায়ীদের বাধা দেবে না, ব্যবসায়ীরাও অন্যায় চাপ দেবে না। আরেকটি হচ্ছে যে শ্রমিকদের ন্যায্য মজুরি, বা শ্রমিকদের এই যে এই গার্মেন্টস কারখানাগুলো, বাংলাদেশ যে এই গার্মেন্টসে এত ভালো করছে, একটাই তো কারণ, সস্তা মজুরি। সস্তা মজুরি, এই মজুরদের কথা ভাবা উচিত, শ্রমিকদের কথা ভাবা উচিত। যুক্তরাষ্ট্র এই যে জিএসপি সুবিধা চাই, তারা তো বলছে যে শ্রমিকদের সুবিধা বাড়াতে হবে, তাদের ট্রেড ইউনিয়ন শর্ত শিথিল করতে হবে, অনেকগুলো বিষয় আছে। আবার জাপান বা এই যে ভিয়েতনাম, তারা এসব পরোয়া টরোয়া করে না, অনেকগুলো দেশ। কিন্তু এই মুহূর্তে যেটা, যে একটা স্থিতি, মানে কি বলে, একটা গতিটা আনতে হবে। গতিটা কে দায়ী? সরকার সরকার আনতে হবে ব্যবসায়ীদের সঙ্গে। যেমন ধরেন এই যে ব্যবসায়ীদের দাবির মুখেই বলবো, একজন ব্যবসায়ীকে কিন্তু উপদেষ্টা পরিষদে নেওয়া হয়েছে, তার এখনো 1 সপ্তাহ হয়নি। তো তিনি একটি সত্য কথা বলেছেন, যে ব্যবসার যে বাংলাদেশে ব্যবসায়ীদের, যে আমরা শুধু ব্যবসায়ীদের দোষারোপ করি, ব্যবসায়ীদের যে সমস্যা, তিনি বলেছেন তিনি একটি 20 কোটি না 200 কোটি টাকা খরচ করে তিনি গ্যাস লাইন নিতে পারেননি, মানে সংযোগ দিতে পারেননি।
তিনি প্রতিমন্ত্রীর বাসার সামনে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়েছিলেন। এরকম সম্পর্ক হবে কেন? এরা তো এই রাজনীতিকরা তো ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেয় বড় অঙ্কের, তারপর তাদেরকে একটু সম্মান দেবে না কেন? কারণ ওই ব্যবসায়ী, যে কোনো ব্যবসায়ী, তার তো 500 শ্রমিক আছে, 1000 শ্রমিক আছে, বা কারো অনেক বেশি আছে। কিন্তু এই মন্ত্রী এমপি যারা হন, তারা কি করেন জনগণের জন্য? তারা জনগণ কতজনকে কর্মসংস্থান করেন? তারা তো কিছু দুর্বৃত্ত পোষেন, কিছু চোর পোষেন। এর থেকে বেরিয়ে আসতে হবে। এখন বেরিয়ে আসার উপায় কি? অর্থাৎ প্রতিটি নাগরিককে জবাবদিহির আওতায় আনতে হবে। যে যত ক্ষমতাবান, তাকে তত বেশি জবাবদিহির মধ্যে আসতে হবে। যুক্তরাষ্ট্রে তো প্রিন্স কি বলে, এই চার্লসকেও জরিমানা দিতে হয়েছে যে ইসের জন্য, যখন তিনি রাজা ছিলেন না, যখন তিনি যুবরাজ ছিলেন, এই বেপরোয়া গাড়ি চালানোর জন্য। আমাদের এখানে চিন্তা করতে পারেন যে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর ছেলে বা কোনো উপদেষ্টার ছেলেকে জরিমানা দিতে হয়েছে। সুতরাং আমরা আইনের শাসনটা, অর্থনীতি কিন্তু আইনের শাসনটা সবচেয়ে জরুরি। সে আইনের শাসনটা, এই যে 120 ধরনের কাগজ দিতে হবে কেন? আমরা এত বক্তৃতা দিলাম যে ওয়ান স্টপ সার্ভিস, যে এক অফিসে গেলে আপনি সবকিছু পাবেন, মানে সেটা হলো না কেন? এখন বিদেশিরা তো প্রথম হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা। আগে বলা হতো, এখন জানি না, সেটা হয়তো এই হয়েছে, বিমানবন্দরে আসলেই তাকে হয়রানির শিকার হতে হয়। বিমানবন্দর থেকে তার হোটেলে যাওয়া বলেন, আর আর ঢাকা শহর যে যানজট, এ তো কেউ আসবে না। এখন যে ভয়াবহ যানজট, এ তো কেউ বিনিয়োগ করতে আসবে না। তবে আমি মনে করি যে সমস্যা তো চেয়ে রাখার নয়, সমস্যার সমাধান করতে হবে, সবাইকে নিয়েই করতে হবে, এবং রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। আজকে এই 3 মাস 4 মাসে আমরা রাজনৈতিক স্থিতিশীলতা বলছি, যেটা খুব আমলে নিচ্ছি না, কিন্তু এটি অবশ্যই দরকার হবে 6 মাস 1 বছর পরে। অন্তর্বর্তী সরকার সাথে রাজনৈতিক পক্ষগুলোর, রাজনৈতিক শক্তিগুলোর সমঝোতা দরকার হবে। এটা অর্থনীতির জন্যই দরকার, এটা শুধু ভোটের জন্য নয়। পারস্পরিক আস্থার সম্পর্ক গড়ে তুলতে হবে। বিগত সরকার কি করেছে? বিগত সরকার তার পক্ষের ছাড়া সবাইকে বাদ দিয়েছে, সবাইকে বাতিল করে দিয়েছে, মানে একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠা করার স্বৈরতান্ত্রিক কায়দায়। এই সরকার তো তা চায় না। এই সরকার সবাইকে নিয়েই চলতে চায়, এবং ভবিষ্যতে যে সরকার আসবে তারাও বলে যে একটা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে তারা দেশ পরিচালনা করতে চায়। সেটি অর্থনীতির ক্ষেত্রেও। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কাউকে আমার পক্ষে, আমার বিপক্ষে এটি না বিবেচনা করা। কারণ এই যে দেখুন, যারা ব্যবসায়ীরা, যারা দুর্নীতি, নানা রকম অপরাধ করে গেছে, তাদের শ্রমিকরা আজকে ম্যাক্সিমাম শ্রমিকদের বেতন দেওয়া যাচ্ছে না, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন যে কারখানা আমরা বন্ধ করব না। সরকার প্রয়োজনে সরকার ঋণ দিয়ে এই শ্রমিকদের বেতন ভাতা দিবে। কারণ আপনি দেখুন, এই সংকটের সময় যদি কোনো কারখানার 10,000 শ্রমিক বেকার হয়ে যায়, এর ভার তো বহন করতে পারবে না সরকার। সুতরাং না, ব্যবসায়ীরা, যেটা আপনি বলছিলেন যে কোনো নির্দিষ্ট শিল্প কারখানা বা কোনো নির্দিষ্ট কয়েকজন ব্যক্তির বড় বড় কারখানা হয়তো বা শ্রমিকদের বেতন দিতে পারছে না, ওনারা বেতন দিত ব্যাংকে থেকে টাকা নিয়ে অনেক সময়, তাই না? ওনারা অনেক সময় বেতনটা দিতেন, ওনারা ব্যাংকে থেকে টাকা নিয়ে বেতনটা দিতেন। ব্যাংকে যে একটা অ্যাকাউন্ট মেনটেন করেন, ঋণ অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে কিছু টাকা জমা দেন, আবার টাকা তোলেন, আবার বেতনের জন্য একটা আলাদা ঋণ অ্যাকাউন্ট করেছেন, সেখান থেকে ওডি নিতেন, ওডি নিয়ে ওনারা দিতেন। এখন ওনাদের সে সকল সার্ভিসও তো বন্ধ, ব্যাংক থেকে ওনারা ঋণ পাচ্ছেন না। এটা একটা পথ বের করতে হবে। মানে যদি রিসিভার নিয়োগ করে করা যায়, সেটা করতে হবে। অনেক প্রতিষ্ঠান তো করেছে, কিন্তু আবার এটা তো সরকারের এমন সামর্থ্য নেই যে শত শত প্রতিষ্ঠান এটা করা যাবে। তবে যতটা হোক জবাবদিহির আওতায় আনা, কিছু ঋণ পরিশোধের ব্যবস্থা করে হলেও ব্যবসা বাণিজ্যটা চালু রাখতে হবে। না হলে এই ভয়াবহ বেকারত্বের মধ্যে আরো যদি বেকার বেড়ে যায়। বেকার তো বাড়ছে, আমরা তো দেখছি। আপনার বিশেষ করে পোশাক শিল্পের কথা যদি বলেন, দেখেন প্রতিদিনই কিন্তু কোথাও না কোথাও পোশাক শিল্প, প্রথমত হচ্ছে আমাদের কর্মসংস্থানের একটা বড় জায়গা পোশাক শিল্প। অন্য জায়গায় তো বেসরকারি খাতে তো বড়, শুধু বেসরকারি, সবচেয়ে বড় হচ্ছে যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রণোদনা দিতে হবে। কারণ সেখানেই বেশি শ্রমিক নিয়োজিত হয়, এবং তাদের বেতন ভাতা অনেক কম। কারণ সেখানে এরকম, মানে কি বলে, ন্যূনতম মজুরিও নাই,
যে যে টাকা পারে। আপনি পরিবহন খাতে একজন শ্রমিক বেতন পায় 5,000 টাকা। মানে কিভাবে তার সংসার চলে, কিভাবে তার চলে? হ্যাঁ, হয়তো ওভারটাইম করে নানা রকম। এই যে আমরা দেখি যে বাস দুর্ঘটনা হলেই যে একজন বাস চালক 18 ঘন্টা বাস চালিয়েছে এক নাগাড়ে, কেন? বেঁচে থাকার জন্য। তা আমাদের রাষ্ট্রের যারা নীতি নির্ধারক তাদের একটু সহনীয়, একটু মানবিক হতে হবে। আমাদের সমাজটা আগে আমরা এই গণতন্ত্র মানবাধিকার যদি মানুষ বেঁচেই না থাকতে পারে, তার ন্যূনতম চাহিদা না মেটাতে পারে, তাহলে তো কোনো কিছুই হবে না। এই যে মানে ছাত্র গণ অভ্যুত্থান হলো, এত বড় পরিবর্তন হলো, এই পরিবর্তনের সুফলটা সাধারণ মানুষ পেতে হবে। ওকে, আবার একটু আপনার কাছে আসতে চাই। অভ্যুত্থানের সুফল পেতে হবে বলছি, হয়তো কিছু কিছু পাচ্ছি, সামনে হয়তো বা আরো কিছু পাবো। একটা বিষয় দেখেন, আমরা অনুষ্ঠানের শুরুতে বলছিলাম দ্রব্যমূল্য, বিশেষ করে খাদ্যদ্রব্যমূল্যতে যদি আসি, প্রথমে কৃষকরা তো খাদ্যটা উৎপাদন করেন, তারপরে সর্বশেষ আমাদের ভোক্তা পর্যায়ে আসে। আমরা যখন কোনো একটা সবজি 100, 150, 200 টাকায় ক্রয় করেছি বা এখনো কিছু কিছু ক্রয় করছি, কিন্তু কৃষকদের কাছ থেকে আমরা দেখছি প্রান্তিক কৃষকরা বিক্রি করছে 20 টাকা, 30 টাকা, 35 টাকা। যেটা আমরা 50-60 টাকায় ক্রয় করছি, ওরা সেটা 5 টাকা, 6 টাকা। মানে এই যে একটা বিরাট বড় ধরনের অবিচার, এইটাকে আসলে বন্ধ করা সম্ভব বাংলাদেশে? আসলে এটা হয়তো সরব ভাই আরো বিস্তারিত বলতে পারবে, তবে আমি একটু বলি। সেটা হচ্ছে যে দেখেন, প্রথম কথা হচ্ছে যে এগ্রিকালচার সেক্টর, কৃষি খাতটা বাংলাদেশে অবহেলিত হয়ে যাচ্ছে দিনে দিনে, এবং এটার অবহেলার পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে। শিল্প খাতকে আমরা ফোকাস করছি, হ্যাঁ, এটা কিন্তু জিম্মি করছে, শিল্প খাতটা অবহেলা, মানে এটা কিন্তু জিম্মি। আচ্ছা, শিল্প খাত জিডিপিতে 35% অবদান রাখছে, কিন্তু শিল্প খাত জিডিপিতে 35% অবদান রাখা সত্ত্বেও ওই তুলনায় কি আমার কর্মসংস্থান হয়েছে? আমার শিল্প খাতে মানে জিডিপির তুলনায় কর্মসংস্থান শিল্প খাতে হয় নাই। যেটা আনছে 13-14% জিডিপিতে অবদান রাখছে কৃষি খাত, কিন্তু কৃষি খাতে এই তুলনায় কিন্তু আমার কর্মসংস্থান এই তুলনায় আমার ঠিক আছে। আচ্ছা, এখন এই দ্রব্যমূল্য বৃদ্ধিজনিত কারণে যেখানে খাদ্য অনিশ্চয়তা, খাদ্য নিরাপত্তা অনিশ্চয়তা যেখানে আছে, বিশ্বব্যাংক যেটা বলছে, বিবিএস যেটা বলছে, এটা সত্ত্বেও আমরা এগ্রিকালচারকে আমরা ফোকাস করতেছি না, এবং এটা লেস ইম্পর্টেন্স, কম গুরুত্ব দিচ্ছি। এটার জন্য আমাদেরকে কিন্তু একসময় মানে এটার জবাবদিহিতা আমাদেরকে দিতে হবে। নাম্বার 1, কৃষক যেটা উৎপাদন করছে, সেই উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে হয়তো 20টা হাত বদল হচ্ছে। 20টা হয়তো হচ্ছে, 20টা হাত বদল, 20 বার হাত বদল হয়তো হতে পারে, ঠিক আছে না, অস্বাভাবিক না। আমি তো শুনলাম কারণ বাজারে ট্রাক থেকে পণ্য নামতে 4 বার হাত বদল আছে কারণ বাজারে। এটা কেন হবে? এটাও তো একটা কথা। আচ্ছা, এখন আপনাদের মানে কৃষি পণ্য পরিবহনের জন্য যে রেল সুবিধাটা চালু করলেন কিছুদিন আগে, আমের জন্য চালু করছে, এটা আমি সরকারকে সাধুবাদ ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু দেখাচ্ছি যে কিছু একটা হচ্ছে। কিন্তু রেল স্টেশন থেকে কৃষি পণ্য যে উৎপাদিত জায়গাটা, এটা কত কিলোমিটার? এটা হচ্ছে 60 কিলোমিটারও আছে, 50 কিলোমিটারও আছে, 80 কিলোমিটারও আছে। রেলওয়ে স্টেশন থেকে ওই কৃষক কি চাইবে সে আবার ট্রাক ভাড়া করে আবার রেল স্টেশনে আসুক? না, এটা তো প্রশ্ন ওঠে না। তাহলে আসলে আমরা একটা পলিসি করছি, আসলে কি জানেন, আমরা যখন একটা নীতি নির্ধারণীতে চলে যাই, আমরা যখন একটা নীতি করি, পলিসি করি, তখন আমাদের কোনো গবেষণা নাই। বাংলাদেশের গবেষণা সাইডটা খুবই দুর্বল, এবং কোনো সরকারি গবেষণাকে এতটা গুরুত্ব দেয় নাই। হয়তো করোনা ভাইরাস যখন আসলো, তখন হয়তো গবেষণা ফান্ডে একটু বাজেটে একটু বেশি দিতে শুরু করলো। আর কৃষকদের যে মূল্য, কৃষক যে মূল্য পাচ্ছে, তার কস্ট অফ প্রোডাকশন উঠতেছে না, তার উৎপাদন খরচ কিন্তু উঠতেছে না, কোনোভাবে উঠতেছে না। কারণ সারের মূল্য বাড়ছে, 50 টাকা, সে দাম পাচ্ছে 5 টাকা, ডিজেলের মূল্য বাড়ছে, জ্বালানি তেলের মূল্য বাড়ছে, সারের মূল্য বাড়ছে, হ্যাঁ, তাহলে সে কীটনাশকের মূল্য বাড়ছে, কয়েক গুণ বাড়ছে। কিন্তু আপনি যদি চিন্তা করেন, যারা যারা গরুর খামার, গরুর যে গোখাদ্য, এটা কত গুণ বাড়ছে। এটা কিন্তু আমরা শুধু মানুষের খাদ্য নিয়েই কিন্তু সবসময় ফোকাস করতেছি যে এটা বাড়ছে ওটা, কিন্তু গরুর খাদ্য নিয়ে আমরা ফোকাস করতেছি না। সেখানে কত % ইনফ্লেশন বাড়ছে, এটা অবাক হবেন শুনলে। তাহলে এটা এমনও হয়েছে যে গরুর খাদ্যতে 50% ইনফ্লেশন হয়ে গেছে, ঠিক আছে, এমনও হয়েছে। আমরা গরুর খাদ্য নিয়ে আমরা কিন্তু একদমই ফোকাস করি না। তাহলে
বা মুরগি যারা করতেছে, যারা পোলট্রি, এদের খাদ্য নিয়ে, এদের যে এলিমেন্ট, এদের যে র মেটেরিয়াল নিয়ে আমরা কিন্তু এটা কাঁচামাল নিয়ে আমরা আলোচনা করছি না, আমরা শুধু মানুষকে নিয়ে আলোচনা করছি। তাহলে ওইটার প্রভাব তো আসলে বাজারে এসে পড়ছে, আলটিমেটলি ভোক্তার উপরেই পড়ছে। তাহলে যে বিষয়টা, যে পরিকল্পনা যখন আমি নিচ্ছি যে রেলওয়ে, আমি রেল সেবা চালু করছি, কিন্তু ওই কৃষক তো 80-90 কিলোমিটার দূরে আছে, তাহলে তার ওখানকার আনার ব্যবস্থাটা কি আছে এটা নিয়ে আমরা চিন্তা করছি না। তাহলে সৌরভ ভাই যেটা বললো যে কারণ বাজারে 3 থেকে 4 বার হাত বদল হচ্ছে, তাহলে মানে এটা কিন্তু 20 বার যেটা বললাম, এটা আপনি মিলালে হয়তো 15-16 বার চলে যাবে, ঠিক আছে। এবং সরবরাহ চ্যানেলটা সবসময় বিঘ্নিত। বাংলাদেশের সরবরাহ চ্যানেলটা কখনো স্মার্ট হয় না। এবং যখন বাংলাদেশে অবকাঠামোমূলক উন্নয়ন, হ্যাঁ, বিগত সরকার করছে, এটা নিয়ে আমি করছি না, অস্বীকার করছি না, আমি স্বীকার করছি। কিন্তু অবকাঠামোমূলক উন্নয়ন মানে এমন জায়গা আছে, এমন জায়গায় মাছ চাষ হয়, এমন জায়গায় ধান চাষ হয়, সেখান থেকে আনতে গেলে কিন্তু আপনার রাস্তাঘাট নাই সেখানে, তাহলে সেখানে তার অনেক খরচ বেয়ার করতে হয়। রাস্তাঘাট যখন থাকবে না তখন কিন্তু তার কস্টিংটা অনেক বেড়ে যায়। এই সমস্ত কারণে কিন্তু আসলে তাদের সুবিধার জন্য আমার কি ফ্যাসিলিটিস দরকার, এটা কিন্তু স্টেট লেভেল থেকে আসলে একটা মহাপরিকল্পনা করা প্রয়োজন। পরিকল্পনার অভাব আছে, সমন্বয়ের অভাব আছে, তাই ওই জায়গাগুলোতে এখনো জনগণ তার ঘাটতি পুষিয়ে দিয়ে যাচ্ছে, মানে জনগণের ভোগান্তির মাধ্যমে তার ঘাটতি পোষাচ্ছে। একেবারেই শেষ যে কথাটা বলছিলাম, যে আসলেই এই যেটা আমরা বললাম যে কৃষি খাতের কথা হচ্ছিল, আমাদের সময়ও শেষের দিকে, যে দেশের জনগণ কি আসলে আর এখান থেকে মুক্তি পাবে না, মানে যারা উৎপাদন করছে তারা সবসময় বঞ্চিতই থেকে যাবে, ওরা আর কখনো এর থেকে মুক্তি পাবে না, মানে ওরা গরিবই থেকে যাবে। না, গরিব কৃষিতে যদি বলেন, কৃষিতে কিন্তু আধুনিকায়ন হচ্ছে এবং অনেক এখন বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নেওয়া তরুণরা কিন্তু কৃষিতে বিনিয়োগ করছে এবং কৃষি, মানে কৃষক তার ন্যায্য মূল্য পাবে, ন্যায্য মূল্যে মানে প্রথমত হচ্ছে বিপণন ব্যবস্থার উন্নয়ন করতে হবে এবং সরকার নিজস্ব উদ্যোগে সব পণ্য না, অন্তত জরুরি পণ্যগুলো, মৌসুমি পণ্যগুলো দ্রুত ভোক্তার কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। এর পাশাপাশি বিশেষ করে আমদানি পণ্যগুলো সরকারি ব্যবস্থাপনায় বিকল্প ব্যবস্থাপনায়, টিসিবি হতে পারে, খোলা বাজার হতে পারে, ভোক্তাদের কাছে পৌঁছাতে হবে। তাহলে এই যে যারা সিন্ডিকেট বডি, যারা অতি মুনাফা করতে চান, তারা একটু সমঝে চলবেন, তারা এই দুর্বৃত্তায়ন থেকে বিরত থাকবে। ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের যে বিষয় ছিল যে অর্থনৈতিক স্থিতিশীলতা কবে ফিরবে, এত আলোচনার পরে আপনার কাছে কি মনে হচ্ছে যে নিকট ভবিষ্যতে ফিরবে বলে আপনি আশাবাদী কিনা? না, ফিরতে তো হবেই, মানে মানুষ আশাই বাঁচে। হ্যাঁ, আমরা আশাবাদী হতে চাই, তবে সেই আশাটা পূরণ করার প্রধান দায়িত্ব সরকারের। জি, ধন্যবাদ। আপনার কাছে একই কথা শেষ করছে যে আমাদের আজকের যে বিষয়বস্তু ছিল এবং আমরা এত আলোচনা করলাম, আমাদের জনমনের যে স্বস্তি, অর্থনৈতিক স্থিতি, সেই স্থিতিশীলতা নিকট ভবিষ্যতে ফিরবে কিনা? হ্যাঁ, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরবে। সবসময় সংকটাপন্ন যায় না, সংকটের ভিতরে অর্থনীতি থাকে না। তবে এর জন্য আসলে আমাদেরকেও অপেক্ষা করতে হবে এবং যে সংস্কার কাজগুলো চলছে, এই সংস্কার কাজগুলোর জন্য দ্রুত এটা সম্পাদন হয় এবং সংস্কার কাজের জন্য সরকারকে জন্য আমরা সহায়তা করি সবাই মিলে, তাহলে একটা স্থিতিশীলতার দিকে আমরা হয়তো চলে যাব। ওকে, ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, আপনাদের সবাইকেও ধন্যবাদ। আমরা চেষ্টা করছিলাম এই কথাটা বের করে আনার জন্য যে আমাদের রাষ্ট্রের বর্তমানে যে অবস্থা, চারিদিকে সমস্যায় জর্জরিত, সেই সমস্যার সমাধান কবে হবে, আলোচনায় যা উঠে আসলো, সমস্যার সমাধান হবে বলে আমরা আশাবাদী এবং বর্তমান যে সরকার আছেন ওনারা সংস্কার কাজ করছেন, এই জায়গাগুলোতে কিছুটা সংস্কার করলে খুব দ্রুতই এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।